স্বাগত নিউজ 24 সকালের সংবাদে। সাথে আছি আমি তানজিনা অন্ত। সারা দেশে স্থগিত প্রথম ধাপের ১৬০টি ইউনিয়ন পরিষদ ও ৯ পৌরসভার ভোট গ্রহণ হবে আজ। স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলবে এক টানা বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। তবে ভোটের আগেই ৪৩ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। ব্যুরো প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আবারও ভোটের আয়োজন। করোনার কারণে স্থগিত থাকা ১৬১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৬০টির ভোট হতে যাচ্ছে সোমবার। পাশাপাশি অনুষ্ঠিত হবে ৯ পৌরসভার ভোট। তবে ১৬০টি ইউপির মধ্যে ৪৪টিতে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান, আর ৯ পৌরসভার ৩টিতে ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন মেয়র। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৪টিতে কোনো প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে ৪ জনই বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। বাকি ৮টিতে চেয়ারম্যান পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর নির্বাচন উপলক্ষে ১১৯টি কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়। সাতক্ষীরার তালা উপজেলার ১১টি ইউনিয়ন ও কলারোয়া উপজেলার 10টি ইউনিয়নের ১৯৫টি কেন্দ্রে ভোট দিয়ে পছন্দের জনপ্রতিনিধি বেছে নেবেন ভোটাররা। প্রতিটি কেন্দ্রে উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট বাক্স সহ বিভিন্ন নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়েছে। ফেনীর সোনাগাজী পৌরসভার ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে। এই পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। তবে ভোটের আগেই বাগেরহাট, চট্টগ্রাম ও খুলনায় ৪৩টি ইউপিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। তবে ভোটের আগেই বাগেরহাট, চট্টগ্রাম ও খুলনায় ৪৩টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন উপলক্ষে বিকেলে গণমাধ্যমের সামনে কথা বলেন নির্বাচন কমিশন সচিব। এ সময় তিনি জানান, ভোট নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। যেহেতু ওইখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সেটি ইলেকশন কমিশন যদি কেউ প্রতিযোগিতা না করেন, সেখানে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবেন। তিনি আরো জানান, নিরাপত্তার স্বার্থে নির্বাচনী এলাকায় প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ভোট সুষ্ঠু হবে বলেই প্রত্যাশা কমিশনের। প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। ইলেকশন কমিশন। চট্টগ্রামে স্থানীয় সরকার নির্বাচনের খবর জানাতে সহকর্মী শেখ জায়েদ ও নয়ন বড়ুয়া জয় যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। প্রথমেই যাব শেখ জায়েদের কাছে। জায়েদ, করোনাকালে অনেকদিন পর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, কেমন দেখছেন প্রস্তুতি? ধন্যবাদ আপনাকে। ১৬০টি ইউনিয়ন পরিষদ এবং ৯টি পৌরসভায় নির্বাচন। এর মধ্যে ৩টি পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন মেয়র প্রার্থীরা, অর্থাৎ কাউন্সিলর প্রার্থীদের ভোট হবে। আর মোট ৪৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নির্বাচিত হয়েছেন। সেসব জায়গায় ইউপি মেম্বারদের ভোট হচ্ছে এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী যারা আছেন, নারী ইউপি মেম্বার পদপ্রার্থী যারা আছেন, তাদের ভোট হচ্ছে। আমি আছি চট্টগ্রামের বোয়ালখালীতে। এখানে পৌরসভা নির্বাচনে মেয়র আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী জহুরুল হক, তিনি এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সুতরাং এখানে নির্বাচন হচ্ছে মূলত কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররা যারা আছেন তাদের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে। আমি এই মুহূর্তে যে স্থানটিতে আছি, গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে আমরা যেটি দেখেছি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন ভেতরে। যেহেতু আরও ১ ঘন্টা সময় বাকি আছে ভোটের, সেই হিসাবে ভোটাররা কিন্তু এখনও এখানে সেভাবে আসেননি। ইভিএমে ভোট হবে বোয়ালখালীতে এবং ইভিএমে ভোট গ্রহণের সব প্রস্তুতি কিন্তু এর মধ্যে সম্পন্ন করা হয়েছে। এই ভোট কেন্দ্রে হচ্ছে করোনা পরিস্থিতিতে যে সতর্কতাগুলো নেওয়া দরকার, সেই সতর্কতাগুলোর ব্যাপারে বলা হয়েছে এবং সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে ভোট কেন্দ্রে ঢোকার পথেই লাগিয়ে রাখা হয়েছে, যেন এই সতর্কতাগুলো ভোটাররা অবলম্বন করেন সেটির ব্যাপারে বলা হচ্ছে। এখানে সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা হচ্ছে ৫২,৮৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ২৭,১৩৫ জন, মহিলা ভোটার ২৫,৭০৩ জন।
9টি ওয়ার্ডের 24টি ভোট কেন্দ্রে 145টি বুথ আছে এবং প্রত্যেকটি বুথে পুরা বোয়ালখালীতেই ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে শনিবারই সব ধরনের প্রচারণা শেষ হয় এবং পরবর্তীতে গতকাল একেবারে শান্তিপূর্ণ একটি দিন ছিল বোয়ালখালীতে। এবং যেহেতু পৌর মেয়র এর মধ্যে নির্বাচিত হয়ে গেছেন, সেহেতু শুধু কাউন্সিলর প্রার্থীদের এজেন্ট যারা আছেন, কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা যারা আছেন, তাদের আনাগোনাই আমরা দেখতে পাচ্ছি। তারা এর মধ্যে ভোট কেন্দ্রের সামনে অবস্থান নিয়েছেন, বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছেন। ভোটাররা যারা আছেন তাদেরকে সহযোগিতা বা তাদেরকে কোন মার্কায় তারা ইভিএমটি চাপবেন সেটির বিষয়ে বলা আছে। তবে এখন পর্যন্ত কোনো ভোটার বা কারোর সঙ্গে আমরা কথা বলতে পারিনি, কারণ হচ্ছে আর 1 ঘন্টা পরে ভোট অনুষ্ঠিত হবে সেই কারণে। এবং ভোটারদের যে অবস্থা আমরা দেখি, বিগত কয়েকটি নির্বাচনে আমরা যে দেখেছি ভোটার উপস্থিতি কম, সেই হিসেবে এবারের নির্বাচনে এই করোনা মহামারীর কিছুটা কমার পর এখনকার নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন হয় সেটিও দেখার বিষয়। অনেক কিছুই এই নির্বাচনকে কেন্দ্র করে পর্যবেক্ষণ বা দেখার জন্য অপেক্ষায় আছেন মানুষ। তো আমরা আছি, আমি সারাদিন বোয়ালখালীতে এই পৌর নির্বাচনের খবর জানাবো। আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়, তিনি আছেন সন্দ্বীপে। সেখানে 12টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এর মধ্যে 4টিতে এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি নির্বাচন যেগুলো আছে সেগুলোর খবর জানাতে তিনি সন্দ্বীপ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। জয়। ধন্যবাদ শেখ জায়েদ আপনাকে। আপনি যেমনটা বোয়ালখালীর খবর জানিয়েছেন নির্বাচনের, তেমনিভাবে কিন্তু চট্টগ্রামের দ্বীপাঞ্চল নামে পরিচিত সন্দ্বীপ, এই সন্দ্বীপে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন 12টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 8টা বাজার সাথে সাথে কিন্তু আসলে যে নির্বাচন একেবারে শুরু হবে, একেবারে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা শেষ করেছেন। 12টি ইউনিয়নের মধ্যে আমাদের তথ্য হাতে এসেছে, চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। আর ইউনিয়নে কিন্তু একেবারে সব প্রার্থী আছেন, যেহেতু 8টি ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একেবারে যে ইভিএমে যেহেতু নির্বাচন হচ্ছে না, তার কারণে আমরা দেখছি কিন্তু আসলে ব্যালটের মাধ্যমে নির্বাচন হওয়ার কারণে আগে তাদের সব ধরনের প্রস্তুতি তারা শেষ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী আসলে এই বিভিন্ন কেন্দ্রের ক্ষেত্রে অবস্থান নিয়ে এই প্রস্তুতি তাদের একেবারে শেষ করেছে। এখানে যে প্রিসাইডিং কর্মকর্তা আছেন তিনিও আমাদেরকে জানিয়েছেন 8টা বাজার সাথে সাথে তারা ভোট গ্রহণ শুরুভাবে করতে পারবে। কিন্তু ভোটারদের যে উপস্থিতি আমরা সকাল থেকে যেভাবে তাদের উপস্থিতি দেখার কথা রয়েছে সেভাবে কিন্তু আমরা কেন্দ্রে এখনো পর্যন্ত আমরা দেখছিলাম। কিন্তু এরপরে কিন্তু আমরা একটু সময় যখন বরাবে তখন কিন্তু আসলে ভোটারদের উপস্থিতি হতে পারে, যেহেতু কিন্তু বৃষ্টি পড়ছে, গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। প্রায় 12টি ইউনিয়নের যে ভোটার সংখ্যা আমরা যে আমাদের হাতে যে তথ্য এসেছে 1,62,000-এর বেশি কিন্তু আসলে ভোটার রয়েছে। এর মধ্যে নারী ভোটারও কিন্তু অনেকটা বেশি। তো আশা করা যায় কিন্তু আসলে যে সুষ্ঠু নির্বাচন করার জন্য যে প্রক্রিয়া, যে প্রশাসনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা শেষ করেছেন। দেখা যাচ্ছে গতকাল থেকেও কিন্তু আসলে যে বিভিন্ন জায়গায় ভোটাররা কিন্তু সাথে আমরা কথা বলেছি, ভোটাররাও কিন্তু একেবারে তারা প্রস্তুতি বসে আছেন। প্রার্থীদের সংখ্যার কথা যদি আমরা আপনাকে জানাই, 8জন প্রার্থী রয়েছে ইউনিয়নে, যেখানে নির্বাচন চেয়ারম্যান পদে নির্বাচন করছে। তেমনিভাবে কিন্তু 12টি ইউনিয়নের পরিসংখ্যান যদি আমরা আপনাকে জানাই, একেবারে 18 জন প্রার্থী রয়েছে চেয়ারম্যান পদে। আর কাউন্সিলর প্রার্থী বলতে যে সাধারণ সদস্য পদে রয়েছে 400 অধিক প্রার্থী রয়েছে। আর সংরক্ষিত প্রার্থী রয়েছে বলছে কিন্তু প্রায় 400 মতো 98 জন প্রার্থী রয়েছে। সব মিলে বলা যায় যে যে নিরাপত্তার কথা রয়েছে নির্বাচন কেন্দ্রগুলো, সেই নিরাপত্তা এখনো পর্যন্ত আমরা দেখছি। সময় গড়ালে হবে সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তো এই ছিল আমার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার। ধন্যবাদ জয়, একই সঙ্গে ধন্যবাদ শেখ জায়েদকেও। দর্শক, চট্টগ্রামের স্থানীয় সরকার নির্বাচনের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শেখ জায়েদ ও নয়ন বড়ুয়া জয়। চলে যাচ্ছি পরের সংবাদে। কমতে শুরু করেছে মহামারী করোনার সংক্রমণ। ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়ে দেশের রাজনীতিও মাঠমুখী হতে শুরু করেছে। দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল করতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে দেশের প্রধান 2 রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি।
দলীয় রাজনীতিকে আন্দোলনমুখী করার উপর গুরুত্ব দিচ্ছে বিএনপি, আর আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করছে আওয়ামী লীগ। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ বাকি আর মাত্র 5 মাস। নতুন নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া শুরুর আগেই রাজনীতির মাঠ গরম করতে চায় বিএনপি। একই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবি আদায়ে রাজপথকেই বেশি গুরুত্ব দিচ্ছে দলটি। সম্প্রতি অনুষ্ঠিত বিএনপির কেন্দ্রীয় নেতাদের ধারাবাহিক রুদ্ধদ্বার বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। বিএনপি কি চায়? মানুষ কিন্তু অপেক্ষায় আছে। আন্দোলনও করতে হবে, নির্বাচনও করতে হবে, আবার সংগঠনও করতে হবে। তিনটাই কিন্তু একে অপরের সঙ্গে জড়িত। রাজপথের আন্দোলনের দায়িত্ব পাওয়া নেতারা অনুপস্থিত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে 1.5 দশক ক্ষমতার বাইরে থাকা এ দলটি। এবং কর্মীরা, নেতারা যারা দীর্ঘ 1.5 বছর ইনঅ্যাক্টিভ বা নিস্তেজ নীরব ছিল, তাদের মধ্যে একটা চাঙ্গা ভাব। তবে সরকার দল আওয়ামী লীগের ভাবনায় আগামী জাতীয় নির্বাচন, আর এজন্য সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার সিদ্ধান্ত নিয়েছে তারা। তৃণমূল পর্যন্ত দলকে ঢেলে সাজাতে মেয়াদ উত্তীর্ণ সকল সাংগঠনিক ইউনিটের সম্মেলন দ্রুতই শেষ করবে দলটি। আমাদের যে কাউন্সিলের মাধ্যমে যে কমিটি গঠন হয়, বিশেষ করে গুরুত্বপূর্ণ পদগুলিতে, সেই পদে যাতে কোনো বিতর্কিত কোনো ব্যক্তি যাতে পদে না আসতে পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা দলটির তৃণমূলে কোথাও কোথাও কোন্দল তৈরি হয়েছে স্বীকার করে কেন্দ্রীয় নেতারা বলছেন, নির্বাচনের আগে এইসব বিরোধ মিটিয়ে ফেলা হবে অন্যতম প্রধান কাজ। আমাদের দলের যে সমস্ত ত্যাগী নেতা কর্মী আছে তাদের নবায়ন করতে হবে এবং সমাজের গ্রহণযোগ্য মানুষ, যারা মানুষের কাছে গ্রহণযোগ্য মানুষ হিসেবে পরিচিত, তাদের বাড়িতে গিয়ে তাদের অনুরোধ করে এবং তারা নৌকায় ভোট দেয়, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে তাদের বাড়িতে গিয়ে আমরা তাদের সদস্য করার জন্য বলে নির্দেশনা দিচ্ছি। আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, মাঠ পর্যায়ে সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয় গত সম্মেলনের পরপরই, কিন্তু করোনা বাস্তবতায় এই উদ্যোগ কিছুটা বিলম্বিত হয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। স্বাভাবিক হয়ে উঠছে দেশের অর্থনীতি। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে জমে উঠেছে বেচা কেনা, প্রবৃদ্ধিতে ফিরেছে রপ্তানি আয়। দিনরাত খেটেও মুখে হাসি ফিরেছে শ্রমজীবী মানুষের। বিশেষজ্ঞরা বলছেন, মহামারীতে যারা চাকরি হারিয়েছে তাদের কাজে ফেরানো আর নতুনদের জন্য কর্মসংস্থান তৈরি এখন বড় চ্যালেঞ্জ। তবে ব্যবসায়ীরা এজন্য তাকিয়েছেন বাড়তি ব্যাংক ঋণের দিকে। সুলতান আহমেদের রিপোর্ট আর ছবি তুলেছেন কামাল হোসেন। পুরান ঢাকার নবাবপুর রোড, দীর্ঘ যানজট লেগেই রয়েছে। তবে এত যানজটের পরও জনমনে অস্বস্তি নেই। মহামারী করোনা আর টানা লকডাউন থেকে ফিরে যানজট দেখেও যেন ভালো লাগে খেটে খাওয়া মানুষের। লকডাউনে কাজ বন্ধ থাকায় প্রায় সব শ্রমিককেই চলতে হয়েছে ধার দেনা করে। সেই ঋণ শোধ করতে সকাল থেকে রাত অবধি পরিশ্রমের কমতি নেই শ্রমিকদের। বলছেন, লকডাউনের দিনে আর ফিরতে চায় না তারা। এখন লকডাউন খুলছে, আমরা ভালোভাবে চলতেছি, বা লকডাউন না দিলে ভালো, আর লকডাউন না চাই না আমরা। লকডাউনে প্রায় লাখ কানেক্টের মতো ঋণ ছিল, পরে আল্লাহর মধ্যে এখন লকডাউন খোলার পরে কাম কাজ করে আস্তে আস্তে ধীরে ধীরে শোধ করতেছি। ব্যস্ততার কমতি নেই ব্যবসায়ীদেরও। পুরো দেশের ব্যবসা বাণিজ্য স্বাভাবিক হয়ে যাওয়ায় নতুন নতুন অর্ডার আসছে। তবে এই সময়ে প্রধান বাধার নাম পুঁজির অভাব। 6 দিন ব্যবসা না হলেও আমরা 4 দিন করতে পারতেছি, 2 দিন হয়তো বা তেমন একটা প্রেশার থাকে না। 2-6 মাসের ভিতরে লকডাউন যদি না হয় তাহলে একটু মোটামুটি আমরা আবার আগের মতো সব কিছুতে ঠিক হয়ে যাবো। এদিকে লকডাউনের প্রভাব থেকে আগেই মুক্ত হয়েছে দেশের রপ্তানি খাত। আগস্ট শেষে মোট রপ্তানি হয়েছে $338 কোটি, যা তার আগের বছরের একই মাসের তুলনায় 14% বেশি। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতির এই স্বাভাবিক যাত্রায় বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান তৈরি করা। এজন্য অবশ্য ব্যবসায়ীদের চাওয়া বাড়তি ব্যাংক লোনের। তবে সেই ঋণ যাচাই বাছাই করে সঠিক জায়গায় দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রয়োজনে 9% ইন্টারেস্ট আমরা টাকা নিব, কিন্তু সেই ক্ষেত্রে ব্যাংকগুলো এগিয়ে এসে আমাদের যদি এই মুহূর্তে নগদ টাকার সাপোর্টটা দেওয়া যায়, আমরা আশা করি যে আগামী 1-1.5 বছরের মধ্যে আমাদের যে ক্ষতি হচ্ছে সেটা আমরা পুষিয়ে আবার ঘুরে দাঁড়াবার সুযোগ আমাদের তৈরি হবে। ঋণ দেওয়ার ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের সুলভে ঋণ দেওয়ার বিষয়টি, সেই বিষয়টি যদি আমরা সাহায্য করতে পারি, সহায়তা করতে পারি, সেই বিষয়ে কিন্তু নজরটা দেওয়া। এছাড়া বাড়তি চাহিদা তৈরি হওয়ায় যাতে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা যায়, সেই দিকেও নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সকাল থেকে সন্ধ্যা শ্রমিকের হাড়ভাঙা পরিশ্রম বলে দিচ্ছে দেশের অর্থনীতি আবারও স্বাভাবিক হতে শুরু করেছে।
তৈরি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন কর্মসংস্থান। তবে ব্যবসায়ীদের যেই বিগত দিনে লকডাউনের ক্ষতি তা ঠিক কতদিনে তারা পুষিয়ে নিতে পারবেন সেই প্রশ্ন থেকেই যায়। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। দেড় যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন সময় MLM ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলো হাতিয়ে নিয়েছে গ্রাহকের 17,000 কোটি টাকা। আইন প্রয়োগকারী সংস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেও গ্রাহকের পকেট এখনো শূন্য। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ই-কমার্স ব্যবসার নামে এ পর্যন্ত দেশে যা হয়ে আসছে তার সিংহভাগই প্রতারণা। শুধু গ্রেফতার নয়, গ্রাহকের অর্থ ফেরত সহ প্রয়োজনীয় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া বলছে টিআইবি। রিশাদ হাসানের রিপোর্ট। 2006 সালে MLM কোম্পানির যুবক হাতিয়ে নিয়েছে গ্রাহকের 2600 কোটি টাকা। একইভাবে ডেস্টিনি ও ইউনিপেটিউ নিয়েছে 11,000 কোটি টাকা। 2021 সালে 11টি ই-কমার্স প্রতিষ্ঠানের কাছে গ্রাহকের পাওনা 3300 কোটি টাকার বেশি। এই চিত্র বলে দিচ্ছে বিভিন্ন লোভ লালসার ফাঁদে ফেলে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে বিপুল অঙ্কের টাকা, যার কোনোটা MLM কোম্পানি। আধুনিক কালে যাকে বলা হচ্ছে ই-কমার্স, মূল কাজটাই যেন অর্থ লোপাট। 2021 সালের বার্তাটা আরো ভয়াবহ। ইভ্যালি, ধামাকা, ই-অরেঞ্জ সহ দেশের 11টি প্রতিষ্ঠানের নামে অভিযোগ অর্থ আত্মসাতের। মাত্র 11টি কোম্পানির কাছ থেকে গ্রাহকের 3317 কোটি টাকা। পুরো ব্যবসায়ী হয়েছে ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠানের নামে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে ই-কমার্সের নামে যা হয়েছে তার পুরোটাই প্রতারণা। এখানে বিজনেসম্যান হিসেবে বিক্রেতা যেমন একটা রবি পলিসি অনুসরণ করতেছে, গ্রেডি পলিসি যেটাকে বলা হয়, এখানে ক্রেতাও কিন্তু একটা রবি পলিসি অনুসরণ করতেছে। তার মানে এখানে পুরো ক্রয় বিক্রয় প্রসেসটাই ফেক। বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করলেও বেশিরভাগ ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর মালিক গ্রেফতার ও গ্রাহকের পকেটে ফেরেনি বিনিয়োগের টাকা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে, শুধু গ্রেফতার নয়, প্রয়োজন দৃষ্টান্তমূলক শাস্তি, সাথে ফেরাতে হবে গ্রাহকের অর্থ। যখন সুযোগ ছিল তখন কিন্তু তারা সেখানে যথাযথ ভূমিকা পালন করতে পারে নাই। এখন শুধুমাত্র যারা এর জন্য দায়ী তাদেরকে আটক করলে হবে না, তাদেরকে জবাবদিহি নিশ্চিত করতে হবে। বিপুল পরিমাণ অর্থ পাচার বন্ধে স্বচ্ছ জবাবদিহিতাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ই-কমার্সের ফাঁদ থেকে বাঁচতে গ্রাহকদের লোভ কমানোর এবং এ বিষয়ে জনস্বার্থে প্রচারণা চালানোর পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলছেন, ই-কমার্সের মাধ্যমে প্রতারিতদের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। এ নিয়ে শিগগিরই একটি আইন প্রণয়নের পরামর্শ দেন তিনি। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। ই-কমার্স বা অনলাইনে কেনাকাটা বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও মানুষ অভ্যস্ত হয়ে উঠেছে অনলাইন কেনাকাটায়। সাম্প্রতিক তথ্য বলছে, বর্তমানে বাংলাদেশে ই-কমার্স খাতের আকার প্রায় $2 বিলিয়ন এবং তা বার্ষিক 50% হারে বৃদ্ধি পাচ্ছে। এই যখন অবস্থা, তখন অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা দেশের বৃহৎ অনলাইন মার্কেট ইভ্যালি, ই-অরেঞ্জ সহ বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে পণ্য কেনাকাটার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। রোববার এক মামলার শুনানিকালে হাইকোর্টও জানতে চান ই-কমার্সের প্রতারণার বিষয়টি। জানার পর এ বিষয়ে মানুষকে সচেতন করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান আদালত। আমাদের উদ্দেশ্যে কোর্ট বলেছেন যে তাহলে যারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেন তারা জনগণকে সচেতন করেন। আপনাদের দায়িত্ব আছে জনগণকে সচেতন করানো। যে বা যারা এটার সঙ্গে যুক্ত হবেন লোভের বশবর্তী হয়ে, তাদের এরকম লোভের বশবর্তী হওয়া সঠিক নয়। বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন বলেন, অনলাইনে কেনাকাটা বর্তমান সময়ে খুবই জনপ্রিয়, তাই এ বিষয়ে নীতিমালা থাকা প্রয়োজন। শিগগিরই আইন প্রণয়ন করে প্রতারণা বন্ধ করার উপর জোর দেন তিনি। কিন্তু আমাদের দেশে যেহেতু এটা নতুন একটা বিষয় এবং এটাকে আমাদের এটা ফ্লারিশ করার আগেই কতিপয় অসাধু ব্যক্তি তাদের অসাধু কার্যকলাপের জন্য এটা পিছন দিকে নিয়ে গেল। আমাদের দেশে ই-কমার্সের কোনো এখন পর্যন্ত আমার জানার মতে কোনো আইন এখনও এইভাবে হয়নি। সেটাকে আইনে রূপান্তর করতে হবে, আইনে বাধ্যবাধকতা করতে হবে। এবং আমি মনে করি যে যারা এই ধরনের ব্যবসা করবে তাদের থেকে একটা সিকিউরিটি বাংলাদেশ ব্যাংক নিয়ে তাদের লাইসেন্স দিবে। আদালতের শুনানিতে উঠে আসে, দেশের ই-কমার্স ব্যবসার নামে লাগামহীন অফার থাকে, যা বিদেশি প্রতিষ্ঠান আলিবাবা বা অ্যামাজনে থাকে না। এতে দেশের গ্রাহকেরা অতি লোভে পড়ে প্রতারণার শিকার হন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বিদেশে যেতে পারবেন না, আগের এই শর্ত বহাল রেখেই খালেদা জিয়ার সাজা আরও 6 মাসের জন্য স্থগিত করা হয়েছে।
পরিবারের আবেদন বিবেচনায় নিয়েই সরকার এই সিদ্ধান্ত দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিএনপি মনে করে তাদের নেত্রীকে সরকার এখনো ভয় পায় বলেই পূর্ণ মুক্তি না দিয়ে শর্তে দেয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। চতুর্থবারের মতো 6 মাসের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুর্নীতির 2টি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রী সরকারের এই নির্বাহী আদেশের ফলে আরও 6 মাস জেলখানার বাইরে গুলশানে তার নিজ বাসভবনে মুক্ত জীবনযাপন করতে পারবেন। বিদেশে যেতে পারবেন না তিনি, বাসাতেই চিকিৎসা নেবেন। আগেরবারের এই 2 শর্ত এবারও অপরিবর্তিত থাকবে। রবিবার বিকেলে সচিবালয়ে সরকারের এই আদেশের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি নিজ বাসায় থেকে তার চিকিৎসা সেবা যা তিনি যেভাবে চিকিৎসা নিতে চান সেইভাবে চিকিৎসা নেবেন। তবে তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং অন্যান্য শর্ত আপনার বহাল থাকবে। এদিন বিকেলেই দলের গুলশান কার্যালয় সংবাদ সম্মেলনে শনিবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভার সিদ্ধান্তগুলো তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসার জন্য খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি প্রয়োজন, কিন্তু সরকার সেটাও দিতে চায় না। নেত্রীর এই মুক্তি প্রতিক্রিয়াতে বিএনপির এই অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এত বেশি ভয় পান যে তাকে কোনো মতেই তারা দেশের বাইরে যাওয়া বা তাকে মুক্ত করার বিষয়টা তারা ভাবতেই পারে না। এই জন্য তারা তাকে এত অসুস্থতার পরেও তার চিকিৎসার জন্য তাকে অ্যাডভান্স সেন্টারে যাওয়া দরকার। সরকার সেটাতে একমত হচ্ছে না এবং তারা মতামত দিচ্ছে না, তাকে আটকে রাখছে। 2020 সালের 25 মার্চ সরকারের নির্বাহী আদেশে প্রথম দফায় 6 মাস এবং পরে আরও 2 দফা আবেদনের পরিপ্রেক্ষিতে সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত খালেদা জিয়াকে মুক্ত থাকার সুযোগ দিয়েছিল সরকার। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। বিএনপি একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তেমনি বিদেশেও দেশের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্কে পৌঁছানোর সময় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদের তীব্র নিন্দা জানান তিনি। যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, অন্যদিকে বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। আমরা বিএনপির এর ষড়যন্ত্রমূলক দুরভিসন্ধির তীব্র নিন্দা করছি। 5 বছর মেয়াদে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পের 3 বছর পার হলেও এখন পর্যন্ত শুরুই হয়নি কাজ। চীনা ব্যাংকের সঙ্গে ঋণের সুরাহা না হওয়ায় কাজ আটকে আছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। তারপরেও আশা করছেন সব জটিলতা শেষে আগামী মাসে শুরু হবে এই এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। সেক্ষেত্রে পেছাবে প্রকল্পের সময়সীমা। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর যানজট নিরসনে 2017 সালে এয়ারপোর্ট থেকে আশুলিয়া পর্যন্ত 24 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে প্রকল্প হাতে নেয় সরকার। লক্ষ্য ছিল 2022 সালে শেষ হবে নির্মাণ কাজ, কিন্তু 5 বছর মেয়াদের 4 বছর হতে চললেও নির্মাণ কাজে শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। রাজধানীর বিমানবন্দর সংলগ্ন এই কাউলা এলাকায় চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ, যে প্রকল্পের সঙ্গে সমন্বয় করে 2017 সালে হাতে নেওয়া হয়েছিল আরেক মেগা প্রকল্প ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্প, যে প্রকল্পেরও যাত্রা শুরু হবে এই কাউলা এলাকা থেকে। যাওয়ার কথায় রেল লাইন ধরে উড়াল পথে একেবারে আবদুল্লাপুর পর্যন্ত, সেখান থেকে বাদিকে এক্সপ্রেসওয়ে যাওয়ার কথা আশুলিয়া হয়ে একেবারে সাভার ইপিজেড পর্যন্ত। এজন্য এখনো এমন গ্রাফিক্স অ্যানিমেশনে সীমাবদ্ধ এই এক্সপ্রেসওয়ে। মোট 16,901 কোটি টাকার এই মেগা প্রকল্পে 10,950 কোটি টাকা ঋণ দেওয়ার কথা চীনের এক্সিম ব্যাংকের, কিন্তু সেই ঋণ চুক্তি প্রক্রিয়া পুরোপুরি শেষ না হওয়ায় আটকে আছে প্রকল্পের মূল অর্থ। লোনটা না পেলে তো আমরা আমাদের ঠিকাদাররা তো কাজ শুরু করবেন না। ওখানে এখন লোনটা দুই এক সপ্তাহের মধ্যে এটা লোনটা এগ্রিমেন্ট হয়ে যাবে, তারপরে সামনের মাস থেকে আমাদের কাজ শুরু হবে। তবে আশাব্যঞ্জক হারে এগিয়েছে জমি অধিগ্রহণ। প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জমির 80% অধিগ্রহণ করা শেষ। এরই মধ্যে 1700 কোটি টাকা জমির মালিকদের বুঝিয়ে দেওয়ার জন্য দেয়া হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। ঠিকাদারের সাথে আমাদের কন্ট্রাক্ট 5 বছর 2 মাস, কিন্তু আমরা যে অবস্থানে আছি এখন তাতে আমরা 4 বছরের মধ্যে এটা শেষ করবো বলে আশা করি। 21, 22, 23, 24, 25 জুনের মধ্যে শেষ করার ইচ্ছা আছে আমাদের। ডেফিনেটলি সময়ের কাজ সময়ে না করলে পরে
ইকোনমিতে তার যে একটা রিটার্ন দেওয়ার কথা ছিল, এটা কিন্তু দেরিতে আসা মানে তার যে উপযোগিতাটা ছিল সেটা আমরা পাবো না। আর শুধু তাই না, সময় ক্ষেপণ হলে পরেই খরচটা কিন্তু বেড়ে যায়। সাভার ইপিজেড থেকে আশুলিয়া বাইপাইল আব্দুল্লাহপুর হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত উড়াল পথে সংযুক্ত হবে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে। এখান থেকে শুরু হয়েছে আর এক মেগা প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সেক্ষেত্রে এই দুই প্রকল্প বাস্তবায়িত হলে সাভার থেকে রাজধানীর ভেতর দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত যানজট পুরোপুরি নিরসন হবে বলেই ধারণা প্রকল্প সংশ্লিষ্টদের। সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে অন্তত 2025 সাল পর্যন্ত। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। আগামী 1 বছরের মধ্যেই দেশের জ্বালানি তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসছে, যাতে বছরে বাঁচবে হাজার কোটি টাকা। এ লক্ষ্যে খালাস প্রকল্পের পাশাপাশি কক্সবাজার থেকে সাগর পথে চট্টগ্রাম হয়ে ঢাকা পর্যন্ত চলছে পাইপলাইন নির্মাণের কাজ। এর ফলে দীর্ঘদিনের প্রচলিত তেল সরবরাহই শুধু পাল্টে যাচ্ছে না, জ্বালানি নিরাপত্তায় আসছে বিপুল মজুদের বাস্তবতাও। হায়দার আলীর ক্যামেরা জানাচ্ছেন বোরহানুল হক সম্রাট। 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। জলরসতি বিচ্ছিন্ন দেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ মহেশখালীতে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় তেল খালাসের ইনস্টলেশন অফ সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম প্রকল্প। উপজেলার মাতারবাড়ির সমুদ্র সীমা থেকে 9 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গভীর সাগরে স্থাপিত সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ে নোঙর করা মাদার ভেসেল থেকে মিলবে এই জ্বালানি তেল। শুধুমাত্র এই বড় জাহাজ থেকে ছোট জাহাজে করে মালামালটা ওখানে নিতে যে খরচ, সেটা বছরে আমাদের যে খরচ তাতে 800 কোটি টাকার মতো। এই একটি কারণ এখান থেকে এই জায়গাটুকু সরে যাবে, এটা সেই ভাবে। মাদার ভেসেল থেকে এতদিনে লাইটার জাহাজ করে 11 দিনে পাওয়া জ্বালানি আসবে মাত্র 48 ঘন্টায়। 90 একর জায়গা জুড়ে চলা প্রায় 6000 কোটি টাকার এই প্রকল্পে 3টি পরিশোধিত এবং 3টি অপরিশোধিত তেলের 6টি স্টোরেজে দেশে প্রায় 2.5 মাসের জ্বালানি চাহিদা সংরক্ষণ করা যাবে। ডিজাইন ক্যাপাসিটি আমাদের ক্রুড অয়েলের জন্য বছরে 45 লক্ষ মেট্রিক টন এবং ফিনিশড প্রোডাক্ট বা ডিজেলের জন্য 45 লক্ষ মেট্রিক টন। এখন আমাদের ইউনিট 2 হলে আমরা ফুল ক্যাপাসিটি 45 লক্ষ মেট্রিক টন ইউজ করতে পারবো, এখন আছে 15 লক্ষ মেট্রিক টন। অ্যাটলিস্ট আমাদের বেসিক জায়গাটা আমরা শক্ত 3 মাসের ক্যাপাসিটিটা আমরা আগে শক্ত করি, তারপর নিশ্চয়ই এর সাথে আরও এডিশনালটাকে যোগ করা হবে। এসব স্টোরেজ ট্যাঙ্ক থেকে পাম্প করে পাইপলাইনে পাঠিয়ে দেওয়া হবে পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারিতে। এজন্য সমুদ্রের নিচে সহ মোট 193 কিলোমিটার পাইপলাইন বসানোর কাজও শেষের পথে। এই এসপিএম প্রকল্পের নেটওয়ার্ক রাজধানী পর্যন্ত আনার পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা সময় উপযোগী অনুযায়ী আমরা তেল সাপ্লাই দিতে পারবো নিরবিচ্ছিন্ন করার জন্য। চিটাগাং থেকে তেল আনার জন্য দ্রুততার সাথে আমরা চিটাগাং টু ঢাকা পাইপলাইন নির্মাণ কাজ শুরু হয়েছে। এই পাইপলাইন হয়ে গেলে কার্গো তো থাকবেই, কার্গোর সাথে ফিনিশ তেল আনার জন্য আমাদের একটা পাইপলাইন নির্মাণ হবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে গেলে বিপুল মজুদ ক্ষমতার এই আধুনিক প্রকল্পটি সাময়িকভাবে তার সমাধান দিতে পারবে। দেশের উন্নয়ন বাস্তবতায় প্রতি মুহূর্তেই বাড়ছে জ্বালানি তেলের চাহিদা, কিন্তু এখনও জ্বালানি সরবরাহ সময়, ঝুঁকিপূর্ণ ও ব্যয় সাপেক্ষ অবস্থার মধ্যে রয়েছে। এই অবস্থার নিরসনে চলছে এই এসপিএম প্রকল্প, যা একই সাথে বাঁচাবে অর্থ, সময়। বোরহানুল হক সম্রাট, নিউজ 24, মহেশখালী, কক্সবাজার। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও অধিকাংশ ক্ষেত্রেই তা মানছেন না অভিভাবকরা। যেহেতু শিক্ষা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হওয়ার বিষয়টি করোনা সংক্রমণ পরিস্থিতির উপরই নির্ভর করছে, তাই সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। রোববার রাজধানীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিন পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলই ক্লাস পরীক্ষা শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান মন্ত্রী। সজল দাসের রিপোর্ট। শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান পরিস্থিতি ও করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণে রোববার রাজধানীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। কোথাও কোথাও অভিভাবকরা একটু বাইরে ভিড় করছেন, বিশেষ করে শহরের স্কুলগুলোতে।
সেটাকে একটু সমস্যা, এবং সেখানে খুব বেশি স্বাস্থ্যবিধি তারা মানছেন এমনটাও মনে হচ্ছে না। আমি আশা করব অভিভাবকরা আরেকটু সচেতন হবেন, বিশেষ করে মায়েরা যারা সন্তানদেরকে স্কুলে পৌঁছে দিয়ে বাইরে বসে থাকেন, সেই অপেক্ষাটা যেন স্বাস্থ্যবিধি মেনে হয়। বলেন সংক্রমণ কমে এলেই নেওয়া হবে সব ক্লাস, তবে সংক্রমণের হার বাড়লে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী। আমার এখন পর্যন্ত যা দেখেছি সেটা দিয়ে আমি সন্তুষ্ট। সবার চেষ্টা আছে, করোনার জন্য বা ডেঙ্গুর জন্য নয়, আমাদের তো ভবিষ্যতের জন্য আমাদের সকলেরই স্বাস্থ্যবিধি মানা সবসময় জরুরি। বিশ্ববিদ্যালয় খোলা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন 27 সেপ্টেম্বরের পর যে কোনো দিন স্ব প্রতিষ্ঠানের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী খুলবে বিশ্ববিদ্যালয়। 27 সেপ্টেম্বরের মধ্যে রেজিস্টার করবেন, কিন্তু টিকা দেওয়া হবে না। তাদেরকে ওই বিশ্ববিদ্যালয়গুলোর স্বাস্থ্য কেন্দ্রকে টিকা কেন্দ্র হিসেবে ব্যবহার করার সুযোগ রয়েছে। কোন বিশ্ববিদ্যালয় কবে খুলবেন, তাদের হল কবে খুলবেন, এই সিদ্ধান্তগুলো একান্তভাবেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব। এরই মধ্যে শিক্ষার্থীদের টিকা দেয়া সাপেক্ষে ধাপে ধাপে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। সজল দাস, নিউজ 24, ঢাকা। মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে পাবনা 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির পাবনার জ্যেষ্ঠ নেতা আজিজুল হক আরজু। জেলা আওয়ামী লীগের এই সহসভাপতি জানান, আগামী ত্রিবার্ষিক সম্মেলনে দলের জেলা সভাপতি প্রার্থী হওয়ায় তাকে কলঙ্কিত করতেই একের পর এক চক্রান্ত করে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান রফিকুল্লাহ সহ অন্যান্যরা। তিনি বলেন, চক্রান্তের অংশ হিসেবে বানোয়াট গুলি ও বোমা নিক্ষেপের অভিযোগ তুলে বাহিনী লেলিয়ে দিয়ে রোববার মানববন্ধন করায় আলোচিত ওই চক্রটি। আগের রাতে আমার বিরুদ্ধে একটি জিডি করা হয়েছে, সাধারণ ডায়েরি, যেখানে বলা হয়েছে যে আমি রফিকুল্লাহকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছি। সেই জিডিকে মামলায় রূপান্তরের জন্যে এমন একটি গল্প নাটক সাজানো হয়েছে গত রাতের ঘটনাটি। আমি মনে করি এটি গভীর ষড়যন্ত্রেরই আরেকটি অংশ। ওই বাড়িতে তার 3টি কার্তুজের যে খোসা পাওয়া গেছে, তার 3টে গুলি হয়েছে, একাধিক ককটেল বাস্ট হয়েছে। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি তখন কি করছিলেন? বলে, আমি কিছুই জানি না, আমি ঘুমিয়েছিলাম। তো ভাই, একটা মানুষকে ভয় দেখাতে যাক আর হত্যা করতে যাক, যে হত্যা যাকে করবে তিনি ঘুমন্তই থাকলেন, এমন একটি কথা উনি নিজেই বলেছেন। এরপরে আমার মনে হয় খুব বেশি কিছু বলে বোঝানোর নাই। যারা আজকে এই নাটকের বিপক্ষে প্রতিবাদের নামে, মানববন্ধনের নামে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলেন, আপাতত মনে হচ্ছে সভাপতির পদটিতে আমি যেন কোনোভাবেই যেতে না পারি। তার জন্য এই মুহূর্তের কালিমা লেপন মাননীয় প্রধানমন্ত্রী জানেন কাকে করবেন। রোহিঙ্গা ইস্যুটি দীর্ঘমেয়াদী সংকট হলেও আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি পুরো বিশ্বের মনোযোগ কেড়েছে, যা রোহিঙ্গা সমস্যার ক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো। রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিকাপ আয়োজিত ডিকাপ টক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। রোহিঙ্গা সংকট যাতে ভুলে যাওয়া কোনো ঘটনা পরিণত না হয় সেজন্য সবার দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সরকার চাইলে জাতিসংঘ সহযোগিতা করবে। ডিজিটাল নিরাপত্তা ও নারীর প্রতি সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই আইনের অপব্যবহার বন্ধে জাতিসংঘ বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও জানান মিয়া সেপ্পো। বিশ্বব্যাংকের অর্থায়নের শর্ত নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি আছে উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘ যখন বলে সামাজিক সংহতি, তা সবসময় সামাজিক অন্তর্ভুক্তি বোঝায় না। এক্ষেত্রে রোহিঙ্গারা যতক্ষণ বাংলাদেশে আছে তারা ফেরার আগ পর্যন্ত এই বিষয়টি কার্যকর হবে। UN doesn't just step in and provide that assistance. It actually responds to a request for electoral assistance.
That said, should such a request be forthcoming, then obviously under that pillar in our cooperation framework on governance, then the UN stands ready to support. বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে সাংবাদিক সমাজ। বিএফআইইউর তলবি চিঠিতে 11 শীর্ষ সাংবাদিকদের ব্যাংক হিসাবের প্রতিবাদে রবিবার জাতীয় প্রেস ক্লাব চত্বরে এক সমাবেশে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এই ডাক দেন। এ সময় সাংবাদিক নেতারা বলেন, সংগঠনকে লক্ষ্য করে যেভাবে তথ্য চাওয়া হয়েছে সেটি গভীর ষড়যন্ত্রের অংশ। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। রোববার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে 11 শীর্ষ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব চাওয়ার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক নেতারা এই সমাবেশের আয়োজন করে। নেতৃবৃন্দ এবং সাংবাদিকদেরকে শীর্ষ সংগঠনগুলোর নেতারা প্রতিবাদ সমাবেশে বলেন, এই ঘটনা সাংবাদিক ও রাষ্ট্রের সাথে গভীর ষড়যন্ত্রের অংশ। সমাবেশে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি বলেন, একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে সাংবাদিক সমাজকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। পুনরুদ্ধার করার জন্য আমাদের একইভাবে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। সাংবাদিকদেরকে এই সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া এবং সরকারের নানা কাজকে বাধাগ্রস্ত করা আন্তর্জাতিক সংস্থাগুলো কিন্তু বলবেই, বিভিন্ন দেশে সেইভাবেই বার্তা যাচ্ছে। এ সময় সাংবাদিক নেতারা বলেন, সংবাদপত্রের স্বাধীনতাকে ঠেকিয়ে রাখার জন্যই সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব চাওয়া। রাষ্ট্র কোনো প্রয়োজনে ব্যাংক হিসাব তলব করতে পারে, কিন্তু সেটি মিডিয়ায় পাঠিয়ে আমাদের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। প্রতিবন্ধ করার জন্য, তাদেরকে সমাজে প্রশ্নবিদ্ধ করবার জন্য একটি অপপ্রয়াস চালানো হয়েছে বলে আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মনে করি। বিএফইউজের সভাপতি বলেন, সংগঠন ও রাজনৈতিক মতকে সামনে রেখে যেভাবে হিসাব চাওয়া হয়েছে তা নজিরবিহীন। আমাদের প্রিয় প্রতিষ্ঠানকে সংযুক্ত করে তারপর আবার আমাদের রাজনৈতিক বিশ্বাসকে একীভূত করে যেভাবে আমাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, এটি নজিরবিহীন। আন্দোলনের ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে জানায় সাংবাদিক নেতারা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। দেশীয় নামি দামি কোম্পানির ওষুধের পাশাপাশি নকল হচ্ছে বিদেশি ওষুধও। মিটফোর্ড কেন্দ্রিক একাধিক চক্র নকল করে তৈরি করছে আর কুরিয়ারের মাধ্যমে এসব নকল ওষুধ ছড়িয়ে দিয়েছে সারা দেশে। শনিবার নকল ওষুধ সহ 3 জনকে গ্রেপ্তারের পর এসব জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। জন্ম নিয়ন্ত্রণ পিল, শরীর ব্যথা সহ দেশি বিদেশি নানা ওষুধের সমাহার। দেখে বোঝার উপায় নেই, সবই নকল। গত 2 মাস আগে ডিবির লালবাগ বিভাগ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে এসব নকল ঔষধ উৎপাদন, বাজারজাতকরণ চক্রের অন্তত 19 সদস্যকে। সবশেষ শনিবার ডিবি পুলিশ মিটফোর্ড এলাকা থেকে 3 জনকে গ্রেফতার করে। ডিবি বলছে 3 জনেরই রয়েছে একাধিক গোডাউন ও ফার্মেসি। এসব গোডাউনে তারা নকল ওষুধ রেখে দেশের বিভিন্ন জেলার ফার্মেসির মালিকদের চাহিদার ভিত্তিতে অর্ডার দিয়ে বাজারজাত করে। মিটফোর্ডের পাইকারি ব্যবসা তারা পরিচালনা করে এবং সেখান থেকে তারা ডিস্ট্রিবিউশন করে এবং এখানে যারা উৎপাদক করছে তারাও আমাদের তালিকার মধ্যে আছে, অর্থাৎ আমরা দিন দিনে তালিকাকে বাড়াচ্ছি কারা কারা এই পুরা এই চক্রের সাথে জড়িত। ঔষধ প্রশাসন অধিদপ্তরের দাবি, তারা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছে, তবে এরপরেও কেন বাজারে নকল ওষুধের সরবরাহ বন্ধ করা যাচ্ছে না তার কোনো সদুত্তর নেই তাদের কাছে। সময় অবশ্যই ডিএন নাম্বার চেক করে ঔষধ কেনে এবং ফার্মেসি মালিককে ঔষধ ইনভয়েস সম্পর্কে সে জানতে চায়। প্রকাশ্যে যারা এসব ওষুধ বিক্রি করছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এবার করোনা আপডেট। দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে একদিনে আরও 43 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ধরা পড়েছে আরও 1383 জনের মধ্যে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,42,683 জন, আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে 27,225 জনের। একদিনে সারা দেশে 24,500 নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে 5.62%।
এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দর সংশোধনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস পার হলো দেশের দুই পুঁজিবাজারে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে এদিন প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট কমে অবস্থান নিয়েছে ৭,১৯৩ পয়েন্টে। কমেছে লেনদেনের পরিমাণও। ঢাকার বাজারে এদিন মোট লেনদেন হয়েছে ২,০৩৩ কোটি টাকা, যা তার আগের দিনের চেয়ে প্রায় ১৫০ কোটি টাকা কম। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ২৪৪টির, আর অপরিবর্তিত দেখা গেছে ২৬টির দর। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৬ কোটি টাকা। এ বাজারে প্রধান সূচক কমেছে ১৫৮ পয়েন্ট। শেষ পর্যায়ে এসে পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিবাদে কাজ বন্ধ আছে চট্টগ্রামের ফৌজদারহাট বায়েজিদ লিংক রোডের কাজ। ৬ কিলোমিটার পথ নির্মাণে ১৮টি পাহাড় কাটায় আইন লঙ্ঘনের অভিযোগে পরিবেশ অধিদপ্তর ১০ কোটি টাকা জরিমানা করে সিডিএকে। এখনো চলছে সেটির দেন দরবার। পাহাড় ধসের ঝুঁকিতে বন্ধ আছে সড়কের এক পাশের যান চলাচল। এই প্রকল্পটির বয়স এখন ২২ বছর। ৩৩ কোটি টাকা খরচ বেড়ে দাঁড়িয়েছে এখন ৩২০ কোটি টাকায়। দ্রুত বিবাদ মিটিয়ে কাজ শেষ করার তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। বিস্তারিত শেখ জায়েদের প্রতিবেদনে। ফৌজদারহাট বায়েজিদ লিংক রোড ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট অংশ থেকে নগরের বায়েজিদ বোস্তামি অংশকে যুক্ত করে এই সড়ক। চট্টগ্রাম শহরে প্রবেশ না করে এই সড়কে যাওয়া যায় বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে। ১৯৯৭ সালে হাতে নেওয়া হয় প্রকল্প, পাশ হয় ১৯৯৯ সালে। তখন এর নির্মাণ ব্যয় ছিল ৩৩ কোটি ৮১ লাখ টাকা। নানা জটিলতায় খরচ বাড়তে বাড়তে এখন হয়েছে ৩২০ কোটি টাকা। কাজ বাকি থাকলেও ২০২০ সালে খুলে দেয়া হয় সড়কটি, কিন্তু অতিরিক্ত মাটি কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের করা ১০ কোটি টাকা জরিমানা নিয়ে এখন চলছে দেন দরবার, বন্ধ আছে কাজ। এই সড়কের দুই পাশে বিভিন্ন অংশে পাহাড় এরকম খাড়া করে কাটা হয়েছে, যার কারণে বিভিন্ন সময় ধস হচ্ছে। এর আগেও এই সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছিল। সিডিএ বলছে এই সড়কের বাকি কাজগুলো করতে দ্রুত পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যে জটিলতা তৈরি হয়েছে সেটির নিরসন জরুরি। পাহাড় ধস রোধে দ্রুত রিটেইনিং ওয়াল করতে চায় সিডিএ। প্রজেক্টের মেয়াদ কিন্তু আর বেশি নাই, আগামী জুন পর্যন্ত আমাদের প্রজেক্টের মেয়াদ পাবো। এই মেয়াদের মধ্যে আপনাকে অনুমোদন দিতে হবে এবং আমার রিটেনশনের কাজটা করতে হবে। আর রিটেনশনের কাজ মেইনলি ড্রাই সিজনে করতে হবে। এখন তো আমি বর্ষাকালে কাজ করতে পারবো না। পরিবেশ অধিদপ্তর বলছে কিভাবে পরিবেশের কম ক্ষতি করে বিদ্যমান প্রকল্প শেষ করা যায়, সিডিএর কাছে তার সংযোজিত পরিকল্পনা চাওয়া হয়েছে। সিডিএ কর্তৃক যে প্রকল্প পরিকল্পনাটি দাখিল করা হয়েছিল, হিল কাটিং ম্যানেজমেন্ট প্ল্যান, সেটিরই কোনো কিছু এখানে মেনে চলা হয়নি। কিভাবে তারা সড়কটি নিরাপদ করবেন সেই পরিকল্পনাটি আমরা চেয়েছি তাদের কাছে, সেটা আমাদের কাছে এসে তা এখনো পর্যন্ত পৌঁছেনি। সড়কটি নগরীর যানজট নিরসনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে আলোচনার মাধ্যমে দ্রুত জটিলতা নিরসনের আহ্বান এই নগর পরিকল্পনাবিদের। সিডিএ আবার কাজটা বন্ধ করে দেওয়াতে, এক পাশ বন্ধ হয়ে যাওয়াতে এবং আরও বেশি ভোগান্তি হবে বলে আমি বিশ্বাস করি। শুধু তাই নয়, আমাদের জননিরাপত্তার সাথে এই কাজটা তড়িৎ গতিতে শুরু করা দরকার। গত জুনে পাহাড় ধসের কারণে সড়কটি ৩ মাসের জন্য বন্ধ করেছিল সিডিএ, কিন্তু নগরে যানজট তীব্র আকার ধারণ করায় ট্রাফিক বিভাগের অনুরোধে ৩ দিন পরই খুলে দিতে হয় তা। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও করোনা মহামারী মোকাবিলার প্রচেষ্টা জোরদার করার লক্ষ্য নিয়ে চলতি সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সমবেত হচ্ছেন বিশ্ব নেতারা। করোনা মহামারীর কারণে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের প্রায় ১/৩ নেতারা এবারও বিশ্ব সংস্থার অধিবেশনে তাদের ভিডিও ভাষণ পাঠানোর পরিকল্পনা করছেন। তবে বাকি দেশগুলোর প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীরা অধিবেশনে সশরীরে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এবারের অধিবেশনের অন্য বিশ্ব নেতাদের মতো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ভাষণ দেবেন। সোমবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন বাইডেন। আফগানিস্তানের জালালাবাদে তালেবান সদস্যদের ওপর সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। শনিবার জালালাবাদে বোমা হামলায় কমপক্ষে ৩ জন নিহত ও ২০ জন আহত হন। রোববারও শহরটিতে হামলার ঘটনা ঘটে। এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলে নগর প্রশাসনের নারী কর্মীদের বাড়িতে থাকার আদেশ দিয়েছেন সেখানকার নতুন অন্তর্বর্তী তালেবান মেয়র
হামদুল্লাহ নোমান। গেল কয়েকদিন তালেবানের নতুন সরকার নারী ও মেয়েদের বিভিন্ন ধরনের অধিকার বাতিল করে আদেশ জারি করেছে। এবার নিউজ 24 স্পোর্টস। পেশাদার লিগে মৌসুমের শেষ ম্যাচে আজ মাঠে নামছে বসুন্ধরা কিংস, প্রতিপক্ষ ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4টায়। ইতিমধ্যে লিগ শিরোপা নিশ্চিত করে ফেলা কিংসের জন্য নিয়ম রক্ষার ম্যাচ এটি। নিজেদের 23তম ম্যাচেও নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে বেঞ্চে রেখে একাদশ সাজিয়েছিলেন কিংস কোচ অস্কার ব্রুজন। শেষ ম্যাচেও বেঞ্চে থাকতে পারেন বেশ কয়েকজন ফুটবলার। এদিকে মৌসুমের শেষ ম্যাচটা জয় দিয়ে শেষ করতে চাইবে ঢাকা আবাহনী। এখন এই পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।